নমস্কার সবাইকে। তো আমি দেবজ্যোতি। আজ আমি কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ নিয়ে, যে তথ্য এবং নিউজটা এখন দুনিয়াতে ভাসছে সেটা নিয়ে। প্রায় গত 6 মাস ধরে, এই 2025 সালের শুরু থেকেই মোটামুটিভাবে আমি যদি বলতে যাই, যেদিন থেকে ভারতের উপর পেহেলগাম অ্যাটাকটা হয়েছে পাকিস্তানের তরফ থেকে, মানে মোটামুটি ধরতে গেলে এপ্রিল মাসের প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই নোবেল প্রাইজ নিয়ে যে গুঞ্জন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? এটা আমরা সবাই জানি যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যখন অপারেশন সিন্দুর নামে যে অ্যাটাকটা দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের কাছ থেকে তার জয়টা হাসিল করলো, তারপরেই ট্রাম্প তার বিশ্ব দুনিয়া খবরে তিনি প্রকাশ করলেন যে তিনিই নাকি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে সমঝোতাপূর্ণ বা শান্তি দূত হিসাবে তিনি নিজে এসে দাঁড়িয়েছিলেন। তিনি এই যুদ্ধের পর ক্রমশ দাবি করেন যে আমি ভারত পাকিস্তানের সিজফায়ার করিয়েছি, আমি ভারত পাকিস্তানের যে শান্তি সমঝোতা সেটা আমি করিয়েছি। শুধু তাই নয়, তিনি যখন প্রথমে ভোটে দাঁড়ান 2024 সাল থেকেই তার যে ভোট ক্যাম্পেইনটা চলছিল, তিনি মোটামুটিভাবে সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে 2020 সাল থেকে চলিত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা ক্রমশ একটা ভয়াবহ রূপ নিচ্ছিল, তিনি নিজে থেকে সেটা দাবি করছিলেন যে স্থগিত করতে পারবেন। তার দাবি ছিল যখনই তিনি প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার হোয়াইট হাউস পদার্পণ করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ স্থগিত করার যে দায়িত্ব সেটা তিনি নেবেন, এবং তিনি এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে এবং দায়িত্বপূর্ণ সহকারে একটা মিডিয়া চ্যানেলের কাছে প্রকাশ করেছিলেন যে আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে আমি আধা ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যে রাশিয়ান এবং ইউক্রেনের যুদ্ধটা থামিয়ে দিতে পারবো। তো এই ক্যাম্পেইনটা নিয়েই তিনি কিন্তু ভোটে দাঁড়ান এবং ভোটে তিনি জয়ী হয়। তারপরে কেটে যায় অনেকটা সময়, প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে কিন্তু তিনি কোনো রকম শান্তি সমঝোতা বা ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যে যুদ্ধের স্থগিততা বা রাশিয়াকে একটা মানানোর যে চেষ্টা, তিনি কিন্তু সফল করতে পারেননি। একদিকে তিনি এপ্রিল মাসে হওয়া ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সময় বলছেন যে আমি মেন নেতা লিডার, যে পাকিস্তান এবং ইন্ডিয়াকে থামিয়েছি। অন্যদিকে তিনি দেখাচ্ছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সফলভাবে স্থগিত করতে পারেননি। বিশ্বের বড় বড় এক্সপার্টরা তারা মনে করছেন যে ট্রাম্পের এটা একটা চাল বা লোভ নোবেল প্রাইজের উপরে, তার ইচ্ছা নোবেল প্রাইজ নেওয়ার। এটা যে একবার ফেলে দেওয়ার মতো কথা তা কিন্তু নয়। এই কথার মধ্যে কিন্তু একটা বাস্তবতা আছে, এবং যে ট্রাম্পের যে কিছুটা আম, ইচ্ছা আছে সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই। ট্রাম্প জেতার পরে কিন্তু তার বরাবরই কোথাও না কোথাও চেষ্টা করেছে যে পৃথিবীর যেখানে যুদ্ধ হোক না কেন, আমি সেখানে গিয়ে এই যে যুদ্ধ থামানোর চেষ্টা করব বা সেই যুদ্ধের মধ্যে আমি ঢুকবো। আমি তো এই প্রথমে বললাম যে ইন্ডিয়া পাকিস্তানের কথা, এবং তারপরে বললাম রাশিয়া এবং ইউক্রেনের কথা। কিন্তু এই তো বেশ কিছুদিন আগেই তিনি অফিসিয়ালভাবে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে চলিত যে প্রায় 35 থেকে 39 বছরের একটা দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বটা তিনি দুজনের মধ্যে কিন্তু সমঝোতা করিয়েছেন অফিসিয়ালভাবে। হ্যাঁ, ইভেন সব থেকে মজার বিষয়, সেই অফিসে দাঁড়িয়ে এবং সেই শান্তি সমঝোতা মিটিংটা চলাকালীনই কিন্তু আজারবাইজান এবং আর্মেনিয়ার যে লিডার তারা কিন্তু দাবি করেছেন যে
ট্রাম্পকে এই জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত। কারণ কারণ তিনি একটা শান্তির দূত হিসাবে পৃথিবীতে এসেছেন, এবং তিনি চেষ্টা করছেন পৃথিবীতে আরও নানান জায়গা যেখানে যুদ্ধ হচ্ছে বা একটা অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানে তিনি শান্তির প্রতিষ্ঠা করতে চাইছেন। তো সেই ক্ষেত্রে দেখতে গিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের লোকজন, লিডাররা তারা চাইছেন যে, দাবি করেছেন যে তাকে নোবেল পিস প্রাইজটা দেওয়া হোক। এতে ট্রাম্প বড্ড খুশি হয় এবং তাদের সাবাসিও জানায়। মজার বিষয় হচ্ছে, ট্রাম্প যখন একদিকে, প্রথমত আমি বলি, ট্রাম্প তো কোনোরকমভাবে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সেটা তো থামাতে পারেনি। এটা কিন্তু পৃথিবীর কাছে খুব স্পষ্ট, জলের মতো পরিষ্কার। অন্যদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়াটাও কেউ তিনি স্থগিত করায়নি। এটা তার একটা মিথ্যে চাল ছিল। সেই চালটা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পার্লামেন্টে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে এবং বিশ্বের কাছে দাঁড়িয়ে কিন্তু সরাসরিভাবে প্রকাশ করে বলেন যে, আমাদেরকে কেউ সিজফায়ারের জন্য ফোর্স করেনি, ভারত কারোর ভয়ে পিছিয়ে যায়নি, ভারত যেটা করেছে নিজের সিদ্ধান্তে, নিজের বিচারবোধের উপর দাঁড়িয়েই সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই কথার ভিত্তি করেই কিন্তু পুরো দুনিয়া আরও মানে প্রবলভাবে এটা বিশ্বাস করেছে এবং প্রবলভাবে তারা তাদের যে দৃষ্টি সেটা পরিষ্কার হয়েছে যে ট্রাম্প মিথ্যে কথা বলেছে একজন শান্তির দূত হওয়ার জন্য এবং নোবেল প্রাইজটা তার গলায় ঝোলানোর জন্য। এটা বুঝতে আর কারোর বাকি নেই। তো ঠিক এই কারণেই যখনই সবাই একটা আন্দাজ করতে পারলো যে ট্রাম্পের আসল লোভ নোবেল প্রাইজের উপরে, শান্তির দূত বা এইগুলো কিছুই না, সবটাই ভুয়ো, তখনই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এই তো কদিন আগেই নোবেল প্রাইজ দেওয়া হলো। বেশ কিছু লোক ফিজিক্স থেকে এখনো পায়নি, বেশ কিছু লোক পেল, মেডিসিন থেকে কদিন আগে মেডেল পেলো, তো নোবেল পেলো। তো এখন চলছে নোবেল দেওয়াটা। তো ঠিক এরই মধ্যে 10ই অক্টোবর, সরি 9ই অক্টোবর টুইটারে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি কিন্তু সরাসরিভাবে পোস্ট করেছেন ট্রাম্পের বিরুদ্ধে। আর এটা পুরো বিশ্ব দুনিয়াতে ছড়িয়ে গেছে এবং সবাই কিন্তু এটাকে নিয়ে প্রচণ্ড মজা নিচ্ছে এবং কেউ এটা বিশ্বাস করতে পারেনি যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তিনি এই এই কাজটা করতে পারেন। কারণ আমরা সবাই জানি যে ইসরায়েল আমেরিকার দাস হিসাবে ছিল এবং অ্যাকচুয়ালি মিডল ইস্টটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকা সবসময় ইসরায়েলের মাথার উপরে হাত বুলাতো এবং ইসরায়েলকে নিজের হাতের মধ্যে রাখতো, এবং ইসরায়েলও আমেরিকার সাথে একটা ভালো ঘনিষ্ঠতা সম্পর্কের সাথে ছিল। তো এখন তাদের মধ্যে নানান কারণে মতবিরোধের কারণে এবং নানা রকম পলিটিক্সের কারণে কিন্তু একটা দূরত্ব দেখা দেয়। এই দূরত্বটা না দেখা দিলে নেতানিয়াহু, ইসরায়েল প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু সরাসরিভাবে ট্রাম্পকে এইভাবে ট্রোল করতে পারতেন না। কারণ ট্রাম্প আমেরিকা, দ্য গ্রেট আমেরিকা, হ্যাঁ, বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ, সব থেকে ধনী দেশ, তার প্রেসিডেন্টকে ট্রোল করছেন। এটা তো চারটেখানি কথা না, সরাসরিভাবে সোশ্যাল মিডিয়াতে। তার জন্য দম লাগে। তো নেতানিয়াহু কিন্তু এটা করেছেন। আজকে আমি সেটাই নিয়ে কথা বলছি। কি বলছে না বলছি সেটা আমি পরের স্লাইডে বলবো। প্রথমে সব থেকে বড় হেডলাইন হয় এইটা, যে নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ দেওয়া হোক ট্রাম্পকে। নেতানিয়াহু তার যে টুইটার হ্যান্ডেল সেখানে কিন্তু সরাসরিভাবে তিনি পোস্ট করেছেন, গিভ রিয়াল ডোনাল্ড ট্রাম্প, যার মানে এটা ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। তো তাকে ট্যাগ করে তিনি বলছেন, গিভ দ্য নোবেল পিস প্রাইজ, হি ডিজার্ভ ইট। সে কিন্তু মজার ছলে বলছেন যে নোবেল পিস প্রাইজটাকে
ট্রাম্পকে দেওয়া হোক, সে ডিজার্ভ করে এটাকে। এখানে কিন্তু ডেটটা দেখতে পাবেন, 9 অক্টোবর 2025, রিসেন্টলি। নেতানিয়াহু বলছেন, Netanyahu formally signed the later Trump nomination in July, citing his role in forging pace in one region after another. Presenting a letter to Trump during talks at the White House, Netanyahu had said at the time, "I want to present to you, Mr. President, the letter I signed to the Nobel Prize Committee, it nominating you for the Peace Prize, which is well deserved and you should get it." নেতানিয়াহু কদিন আগে যখন হোয়াইট হাউস গেছিলেন, তখন তিনি ট্রাম্পকে বলেন যে, প্রেসিডেন্ট, আমি কিন্তু আম, চিঠি লিখেছি নোবেল প্রাইজ কমিটির কাছে যে আপনাকে নোবেল পিস প্রাইজটা দেওয়া হোক, আপনি এটাকে সব থেকে বেশি ডিজার্ভ করেন, আপনার এটা নেওয়া উচিত। Meanwhile, while actively campaigning for the honor, the past Trump seems to downplay the hopes, and the most recent statement, when asked about his chances of winning prize, Trump told reporters, "I have no idea, Marco. Would you tell? We settle 7 words. We are close to setting an 8. I think we'll end up setting the Russia situation. I don't think anybody in history has settled that many, but perhaps they'll find a reason not to give it to me." এই যে, এটা হচ্ছে আসল কথা। আমি আগেই বললাম যে যেহেতু এটা রটেছে, তার মানে কিছু না কিছু ঘটেছে। কিভাবে? এইখানে এই কথাটা দেখলে পুরোপুরিভাবে বোঝা যায় যে ট্রাম্প কিন্তু নিজে থেকেও চায় যে তাকে পিস প্রাইজটা দেওয়া হোক। তিনি স্টেটমেন্টে বলছে, তার মানে একটা রিপোর্টার তাকে সামনে থেকে জিজ্ঞেস করছে যে, ট্রাম্প, আপনার কি মনে হয় আপনি নোবেল পিস প্রাইজটা পাবেন? তখন ট্রাম্প বলছে, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি 7টা যুদ্ধ থামিয়েছি এবং 8 নম্বর যুদ্ধটা থামানোর খুব কাছাকাছি গেছি, মানে সে সফল হয়নি। মানে তিনি বলছেন যে আমার মনে হয় রাশিয়ার এবং ইউক্রেনের যুদ্ধটা আমি থামাতে পারবো। মানে 8 নম্বর যে যুদ্ধটা থামানোর কথা তিনি বলছেন, সেটা আসলে তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর কথা বলছেন, যেটা তিনি পারেননি। তারপর তিনি বলছেন, আমার মনে হয় না যে 7টা যুদ্ধ থামানো খুব একটা সহজ বিষয়। আগে ইতিহাসে কেউ 7টা যুদ্ধ থামাতে পেরেছে বলে আমার মনে হয় না। তবুও আমি জানি না কি হবে না হবে, তবে আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে তারা একটা রিজন বের করবে আমাকে নোবেল পিস প্রাইজটা না দেওয়ার। হ্যাঁ, তিনি কিন্তু এই নোবেল প্রাইজ কমিটির কাছে এই মানে একটা স্টেটমেন্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে, যে তারা কিন্তু আমাকে নোবেল পিস প্রাইজ না দেওয়ার জন্য একটা রিজন বের করবে, তারা দিতে চাইবে না। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে ট্রাম্প কতটা অবসেসড ছিল এই নোবেল প্রাইজ নিয়ে, এবং পুরো দুনিয়া কিন্তু এটা বুঝতে বাকি রাখেনি। এবং তারা যে শুধু বুঝেইছে তা না, তারা কিন্তু তার এই নোবেল প্রাইজের উপরে যেটা পাওয়ার যে লোভ, তার উপরে কিন্তু তাকে প্রচণ্ডভাবে ট্রোল করেছে, এবং মানুষে কিন্তু খুব মজা লুটেছে তার উপরে। তো মজার বিষয়, এই বছর তো তিনি পেলেন না নোবেল পিস প্রাইজ। 7টা যুদ্ধ থামিয়েও তার দ্বারা সম্ভব হয়নি, 7টা সো কল যুদ্ধ থামিয়ে, যেহেতু এটা তার মুখে তিনি থামিয়েছেন, পুরো দুনিয়ার কাছে রেকর্ড নেই, তো তার দ্বারা সম্ভব হলো না এবার নোবেল পিস প্রাইজটা তার গলায় ঝোলানোর। এবার দেখার বিষয়, তিনি ভবিষ্যতে যদি আরো 7টা যুদ্ধ থামিয়ে মোট 14টা যুদ্ধ থামানোর পর শান্তিদূত হিসাবে তিনি যদি 2026-এ গিয়ে নোবেল প্রাইজটা পাই, ততদিন আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখা যাক এখন শেষ পর্যন্ত ট্রাম্পের সাথে নোবেল প্রাইজ নিয়ে কি হয়। তো আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আজকের ভিডিওটা খুব লাইটভাবে বানালাম, একটু মজার ছলে, তো জানি না কেমন হবে, তবু তোমরা তোমাদের মতামত জানিও এই নোবেল পিস প্রাইজটা নিয়ে। আর যদি তোমাদের ইন্টারেস্ট হয় এরকম ফ্যাক্ট বা জিওপলিটিক্স হিসাবে জানতে, খুব সহজ সরল ভাষাতে, বাংলা ভাষাতে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। বাকি ভালো থেকো, ভালো রেখো। জয় হিন্দ।